আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আসন্ন নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল শুনানি। এদিন দুপুরের আগে ৩৫ জনের শুনানি নিষ্পত্তি হচ্ছে। এর মধ্যে ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। দুপুরের পর বাকি ৩৫ জনের আপিল শুনানি চলবে। এদিন জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্রদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে কমিশন। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। এর আগে প্রথম দিন ৭০ জনের আপিল শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান ৫২ জন, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় ১৫ জনের। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটে, ইলেকশন কর্মকর্তারা, টিএনওরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। বিএনপিকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্যই আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে। ইনশাআল্লাহ ১২ দলীয় জোটের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামীর টাঙ্গাইল সদরকে সুন্দর করে গড়ে তুলব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। ফারিয়া, আজকে সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যে আপিলের শুনানি সেটি চলছে এবং ইতিমধ্যে প্রথম পর্বের শুনানি শেষ হয়ে গেছে এবং প্রথম পর্বে আপনি জানেন যে ৩৫ জনের শুনানি নিষ্পত্তি হয়েছে এবং এদের মধ্যে ২৭ জনকে বৈধতা দিয়েছে এবং দুপুর ২টায় বাকি যে ৩৫ জন রয়েছে তাদের শুনানি হবে এবং এই ৩৫ জনের মধ্যেই কারা সেটি আমরা দুপুরের পরেই, অর্থাৎ শুনানি নিষ্পত্তি হলে সেটি আমরা জানতে পারবো। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবার যেই শুনানি নিষ্পত্তিগুলো হচ্ছে সে ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরাই কিন্তু তাদের শুনানিতে তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। বিশেষ করে কমিশনের ক্ষেত্রে অনেকটা ছাড় দিচ্ছে, যেটা রিটার্নিং কর্মকর্তারা যতটুকু কড়াকড়ি ছিল সেই বিষয়টি কিন্তু এখানে আপিলের পরে সেটি নাই। আমরা দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ১% ভোটের বিধান রয়েছে। সেই ১% ভোটের বিধানের ক্ষেত্রে যেই দৈব চয়ন পদ্ধতি থেকে ১০ জনের সমর্থন দরকার হয়, সেই সমর্থনের মধ্যে একটু দু একজনেরটা যদি কোনো কারণে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় সেক্ষেত্রে কমিশন সেই বিষয়গুলো ছাড় দিচ্ছে। তবে একেবারেই ছাড় দিচ্ছে না যারা ঋণ খেলাপি রয়েছে তাদেরকে কিন্তু একেবারেই ছাড় দেওয়া হচ্ছে না। ঋণ খেলাপি ছাড়াও যারা আয়কর রিটার্ন দাখিল করেননি অথবা হলফনামাতে বড় ধরনের কোনো ধরনের তথ্য গরমিল রয়েছে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। তো এখানে এখন দুপুরের পরে যে সকল প্রার্থীরা শুনানিতে অংশ নেবেন তারা এখন এখানে অপেক্ষায় রয়েছেন, তারা বসে আছেন। সেই পর্বটি এখনো শুরু হয়নি, দুপুরের পরে সেটি শুরু হবে। এটি চলবে বিকাল ৫টা পর্যন্ত এবং ৫টার পরেই এই ৫টার ভিতরেই আসলে এই প্রার্থীরা জানতে পারবেন যে তাদের মনোনয়নটি বৈধ বা অবৈধ হবে কিনা। তো এর আগে সকাল থেকে সকাল 10টায় শুনানি শুরু হয়, 5টা পর্যন্ত শুনানি চলবে। আজকে 171 থেকে 140 জনের শুনানি হবে এবং কালকে 141 থেকে আরও 70 জনের শুনানি হবে। এভাবে পর্যায়ক্রমে 18 তারিখ পর্যন্ত শুনানি চলতেই থাকবে। ফারিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এদিকে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করে হাইকোর্ট।
তার আগে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের, জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট করা হয়। রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদের রেস্তোরাঁ কর্মচারী মিলন। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার। সাকিবুর রহমান জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবারের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী যে বাসায় উদ্ধার করা হয়েছে শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ, সে বাসাতে দুপুরের দিকে প্রবেশ করছেন তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন। প্রায় ২০ মিনিট পর বাসা থেকে বের হয়ে এলাকা ত্যাগ করে মিলন। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁর কর্মচারী মিলন। ফাতেমাকে হত্যার পর বাসা থেকে ৫ ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে যায় হত্যাকারী। মূল উদ্দেশ্য চুরির জন্য আসছিল, আর হচ্ছে যে ও বৃহস্পতিবারে ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে আমার বোনের, কারণ যেহেতু সে হচ্ছে বুধবার আমার আব্বা আম্মা গেল, তো বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা সাড়ে 11টা বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য। তবে নিহতের চাচা দাবি করেন জমি নিয়ে বিরোধের কারণেও ঘটতে পারে এই ঘটনা। সালেক খালেক ধলাই তিনজনের 3 ভাইয়ে এগোটা বোটা আমরা টিকতে পারি না স্যার। জাগালি আমাকে বেশিরভাগ দ্বন্দ্ব, বেশিরভাগ না আমাকে বাড়ি জায়গা, আমার বাড়ি জায়গালে তো এখানে আইয়ে পড়ছে আবার দ্বন্দ্ব। এই আমার বাইরে নিয়ে বেলে অনেক চেষ্টা করছে, তা আমার বাইরে আমরা এমনি যাইতে দিই না। ভাই তুমি তো যাইবা, তুমি একা কি মার খাইবা, তুমি তো যাইও না। এবারে ভাই আমার বাধ্য হইয়া এই বুধবারে গেছে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনও কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানায় পুলিশ। বাবা মোহাম্মদ সজিব বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো বিবেচনা রেখেই তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সেই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মোসাব্বির হত্যার ঘটনায় মাঠ পর্যায়ের কিলার ধরা পড়ল, এখনও ধরাছোঁয়ার বাইরে এদের নির্দেশদাতা। বহিষ্কার হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আর সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আনুরুজ্জামান আনোয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পুলিশ বলছে, সবকিছু মাথায় রেখেই অপরাধীদের ধরতে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন AR বাদল। গত ৭ জানুয়ারি বুধবার রাত ৮টার পরে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করে ঘাতকরা। কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায় হত্যায় অংশ নেয়া কয়েকজন। অভিযোগ উঠেছে কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে এমন হত্যা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছেন কে, কার ইশারায় সরিয়ে দেয়া হয়েছে মুসাব্বিরকে, ঘাতকদের হত্যার তালিকা কত লম্বা, তার উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইফুল আলম নীরব হত্যাকারীর শাস্তি দাবি করে বলেন, মোসাব্বিরের সাথে তার ভালো সম্পর্ক ছিল, ত্যাগী নেতা ছিল মোসাব্বির। মোসাব্বির একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন এলাকায় তেজগাঁয়ে রাজনীতি করেন। 5ই আগস্টের পর থেকে নির্বাচন বাংলাদেশের মাটির জন্য না হয় একটা প্রক্রিয়া করছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, হাদিকে হত্যা করা হয়েছে, যে আমরা মনে করি নির্বাচন বানচাল করার জন্য। এমনিভাবে এই ঘটনাটাও আমরা মনে করি সেই প্রক্রিয়া হবে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া।
স্থানীয় বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, হত্যার পরের দিনই খালেদা জিয়ার সমাধিতে তাকে নিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল, যা আর হয়ে ওঠেনি। আমাদের সাথে চমৎকার সম্পর্ক ছিল এবং যেদিন সে মারা গেল তার পরের দিন জিয়ার মাজারে আমাদের শ্রদ্ধা নিবেদনের কথা, এটা স্থগিতাদেশ ছিল। তো সেটার জন্য সে আমাদের সাথে আমরা ভাবছিলাম যে ওনাকে বলে নির্বাচনের স্বার্থে তাকে উঠে দেওয়া যায় কিনা। এখন তার অন্যান্য কী আছে সেগুলো বলতে পারবো না। আমরা মনে করি এর থেকে সত্যিকার ঘটনাটা বের করা, কারণ ও মারা যাওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। পুলিশ জানায় তাদের একাধিক টিম গোপনে বিষয়টি তদন্ত করছে, কারো সংশ্লিষ্টতা পেলে ছাড় দেয়া হবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড বা খুন সংক্রান্ত অপরাধ আলাদা এবং একটার সাথে আরেকটাকে ওভাবে করেলেট করা যায় না। আমরা এই অপরাধীদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং শনাক্ত করে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। আর বাদল, RTV, ঢাকা। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্র শিবির নেতা জামাল উদ্দিন নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি জামালকে গুলি করে হত্যা করে শেষে পালিয়ে যায়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ চলছে। 3 আসামি সহ সাক্ষ্য দেবেন মোট 5 জন। এছাড়া আরও 2টি নতুন মামলার বিচারিক কার্যক্রম হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে পলক সহ এসব মামলায় গ্রেপ্তার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পুরাতন লাইনে লিকেজ সহ প্রচুর পরিমাণে অবৈধ সংযোগের কারণে তীব্র গ্যাস সংকটে ভুগছে তিতাসের প্রায় 28 লাখ আবাসিক গ্রাহক। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালালেও অধরাই থাকছে হাজারো অবৈধ সংযোগ। এতে একদিকে যেমন বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না, অন্যদিকে শুধু শুধু লোকসান গুনছে তিতাস। সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। তিতাস বলছে সরকারের সংস্থাগুলির দায়িত্বহীনতার কারণেই গ্যাস চুরি হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন সরকার তিতাসের মাধ্যমে জনগণকে লুট করছে। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজবুল হোসেন সাইমন। রাজধানীতে তিতাসের দেয়া লাইনের গ্যাসে চুলা জ্বলছে না আবাসিক গ্রাহকদের, তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা সহ বিকল্প উপায়ে বেছে নিচ্ছেন নগরবাসী। কোনো গ্যাস থাকেই না, একেবারে সবাই সিলিন্ডারে স্টোভে রান্না করি। এতে জীবন ধারণের ব্যয় বাড়ায় বিপাকে পড়েছেন তারা। গ্যাসই থাকে না, 2000 টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে। গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের 2024-25 অর্থ বছরের হিসেব বলছে 448.21 কিলোমিটার পরিত্যক্ত বা অব্যবহৃত গ্যাস লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে তারা। এছাড়া অবৈধ লাইনে চুরি মিলিয়ে মোট 634.17 মিলিয়ন ঘনমিটার গ্যাস সিস্টেম লস ও চুরি হয়েছে। তিতাস বলছে সরকারের সংস্থাসমূহের দায়িত্বহীনতাই গ্যাস চুরির জন্য দায়ী। গ্যাস চুরির ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের নমনীয়তারও অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। রাতের আধারে যারা পাইপলাইন করতেছে, রোড কাটিং পারমিশন কে দিচ্ছে? সিটি কর্পোরেশন ওখানে যা বলতেছে কে রোড কাটছো বলে, অথচ আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাবো আমার 2 জায়গায় লিকেজ আছে, আমি লাইন কাটতে যাবো, আধা ঘন্টার ভিতরে সিটি কর্পোরেশন লোক আসে বলে যে লাইন কাটতে। সরকারের সব সংস্থা যদি তাদের দায়িত্ব পালন ঠিক মতো না করে, ওই তিতাস একটা কোম্পানি, তার তো লোকবলের বিষয় আছে। ম্যাজিস্ট্রেট মহোদয়রাও কি সব জায়গায় কি পুরোপুরি গ্যাস আইন কাভার ইয়ে করছেন? ওনারা কি 2 বছরের শাস্তি দিচ্ছেন অবৈধ গ্যাস ব্যবহারের জন্য? আজ পর্যন্ত পেয়েছেন? তবে 2015 সালে প্রিপেড মিটার স্থাপনের আদেশ হলেও তা বাস্তবায়ন না করে তিতাস জনগণকে লুণ্ঠন করছে বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রিপেড মিটার 2015 সালে আদেশ হয়ে আছে, প্রিপেড মিটার তিতাস লাগায়নি। এটা তিতাসের দোষ, অর্থাৎ সরকারের দোষ। না লাগিয়ে এই ধরনের লুণ্ঠন অব্যাহত রেখেছে, জনগণের ভোক্তাদের ঠকানো অব্যাহত রেখেছে। যখন এই কাজটা সরকার করে
তখন আর আইনি প্রতিকারের রাস্তা থাকে না, তখন আইন বোবা হয়ে যায়, আইন অচল হয়ে যায়। তখনই 5ই আগস্ট এর দরকার হয় এবং 5ই আগস্ট হয়। শিল্প কারখানা খাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার গুরুত্ব দেয়, আবাসিক খাতে শীঘ্রই সুবাতাস আসছে না। জ্বালানি চাহিদা মেটাতে নগরবাসীকে খুঁজতে হবে বিকল্প উপায়। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠিত হলে বছরে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে IBBL মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্যাশের রিব্র্যান্ডিং অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ইসলামী ব্যাংকগুলোকে শরিয়া ভিত্তিক মেনে চলার আহ্বান জানান গভর্নর। সব ধরনের গ্রাহককে QR কোড ব্যবহার বাধ্যতামূলক করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতিও কমে আসবে। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর M জোবায়েদুর রহমান সহ বক্তারা ক্যাশলেস সোসাইটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ। সেই আলটিমেট অবজেক্টিভে যেতে হলে আমাদেরকে অবশ্যই আরো অনেক শরিয়া ভিত্তিক প্রিন্সিপালসকে মেনে আমরা কিভাবে সর্বোচ্চ মানের সেবা এবং রিটার্ন দিতে পারবো, ডিপোজিটরকে হাইয়েস্ট রিটার্ন দিতে পারবো এবং ইনভেস্টরকেও হাইয়েস্ট মানে অ্যাক্সেস টু ফান্ড দিতে পারবো। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আপনা আক্তার নামে এক শিশুর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ভোরে টেকনাফের ওয়াইংক্যাং ইউনিয়নের সীমান্ত এলাকার মিয়ানমার অংশ থেকে একটি গুলি এসে তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজেপি। গত 4 দিন ধরে টেকনাফের ওয়াইগাংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিয়ালে রাখবার মাইজা বেইনালতি মারাত আছে বলি অত হাতারও ইদার না হাতারও ইদার না মানুষ। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। গত 1 জানুয়ারি থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR এর কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এর বাস্তবায়নে সিম ও অনিবন্ধিত মোবাইল ডিভাইস ভিত্তিক অপরাধ, আর্থিক প্রতারণা ও জালিয়াতি থেকে নাগরিকদের মুক্তি মিলবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি হ্যান্ডসেটের আমদানি শুল্ক কমিয়ে সহজ করা হয়েছে আমদানি প্রক্রিয়া। ফলে অরিজিনাল উৎপাদনকারীর সার্টিফিকেট ছাড়াও যে কোনো অনুমোদিত ডিলারের ডকুমেন্টস দিয়ে হ্যান্ডসেট আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। স্বল্প সময়ের মধ্যে পাবেন ভেন্ডার এনলিস্টমেন্ট সনদ। NEIR এর বাস্তবায়নে পুরনো হ্যান্ডসেটের মান যাচাইয়ের ক্ষেত্রেও গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনায় ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। চায়ের আড্ডা নির্বাচন। আমি কামাল হোসেন বিপ্লব এ পর্বে উপস্থিত হয়েছি আজ গাজীপুর 1 আসনের। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কি মনে হচ্ছে এবারকার ভোট আসলে কি মনে হচ্ছে আপনার? 5 বছর পর নির্বাচন, তাতে আমাদের সাধারণ জনগণের একটা আনন্দ উল্লাস থাকে একটা ভোট দেওয়ার জন্য। তো এরকমই মনে করেন একটা আনন্দ উল্লাস নিয়ে এই যাবো, আশা করি ভোট দেবেন। আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে ইনশাল্লাহ হয়, তাহলে আমরা এমন একটা প্রার্থীকে ভোট দেবো যে যারা ডাকে কাছে সবসময় পায় এবং যে জনগণের উপকার করে। গত যে নির্বাচন হচ্ছে সেগুলো নির্বাচন হয় নাই,
এবছর সুষ্ঠু নির্বাচন হবে আশা রাখি। আমরা ভোট দেবো, যে যোগ্য প্রার্থী তারে ভোট দেবো। তারপরে আমাদের কালিয়াকুড়ের বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষাপট, সেক্ষেত্রে পাবলিক জনগণ যারা, তারা সকলে চাইব যে প্রার্থীর কাছে ডাকলে সবসময় পায়, তারই চাই। আমার মনে হচ্ছে এবার নির্বাচনটা ভালো হয়ে, গত 15 বছরও ভালোই গেছে, খারাপ যায় নাই। আমার মনে হয় এই তারিখে একটু মোড়টা ঘুরবো। ক্ষুদ্র একটা ব্যবসায়ীর কাছে জানবো আসলে কেমন প্রার্থীরে সে ভোট দিতে চাচ্ছে। যে পার্টি যারা আছে, যারা আমরা আগে পাশে থাকবো, তাকে আমরা ভোট দেবো। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।